আজকের ভিডিওতে এই যে এত উত্তেজনা, এত উত্তাল মহিলা, এত আগুন কেন, এর প্রশ্নের উত্তর পেতে গেলে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তবে এর উত্তর আমি দেব না। আজকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি এমন একজনের, যাকে হয়তোবা আপনারা অনেকে চেনেন, হয়তোবা অনেকে চেনেন না। পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের সঙ্গে আজকে আছে নন্দন পাল। নমস্কার, ওয়ান্ডার ওয়ার্ল্ড বাংলার সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে। আজকে এই যে এতক্ষণ আপনারা যেটা দেখলেন, এত উন্মত্ত একটা জনরোষ, এই যে মহিলারা বোতল ভাঙছেন, কিসে, কেন, এই কেন, কিসের, কিভাবে, উত্তরগুলো পেতে গেলে আমার সঙ্গে চলুন। হাইওয়ে মসৃণ নির্ঝঞ্ঝাট, হু হু করে ছুটে চলে, অনেকটা আমার অতীত জীবনের মতো, যে জীবন আমি ফেলে এসেছি। কর্পোরেট জগৎ ঝাঁ চকচকে, ভীষণ পার্টিকুলার। হঠাৎ আচমকা এক মোড়, দেখি কোথায় ঝাঁ চকচকে, কোথায় মসৃণতা, কর্কশ এবড়ো খেবড়ো গ্রাম্য মেঠো পথ। ঝাঁকুনিতে কেঁপে ওঠে আপাদ মস্তক, আর ঝাঁকুনিতে নড়তে নড়তে আমি চলেছি আপনাদের একজনের সঙ্গে আলাপ করাতে। হাওড়ার তুলসী বেরিয়া আর 5টা গ্রামের মতোই কিছুটা আলোকপ্রাপ্ত, গুগল লোকেশন কাজ করে, অনেকটা অন্ধকার, আর দুটো মারাত্মক ব্যাধি বুকে ধুঁকছে এই গ্রাম। সেই দুটি ব্যাধির সঙ্গে লড়াই করছেন কল্যাণী পালুই। পেশা সমাজ সেবা, শেষ 20 বছর ধরে দু হাতে সামলাচ্ছেন দুটি বড় কাজ। বাল্যবিবাহ রোধে স্কুল কলেজে গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে নাবালিকাদের মধ্যে সচেতনতা তৈরি করছেন, আর বেআইনি চোলাই মদের থেকে চড়াও হয়ে মদ কেনা বেচার সঙ্গে যুক্তদের আটক করে পুলিশ ও আবগারি দপ্তরের হাতে দোষীদের ধরিয়ে দিয়ে বাজেয়াপ্ত মদ সরকারের হাতে তুলে দিচ্ছেন। একটা বিশাল হাইওয়ে দিয়ে এসে সরু রাস্তায় পড়লাম। হাইওয়েতে পাশ দিয়ে আশপাশ দিয়ে যানবাহন হু হু করে চলে যায়, কিন্তু যখনই আপনার রাস্তাটা ছোট হয়ে যায়, গতিটা কমে যায়, মানুষগুলোকে বেশি করে দেখা যায়। আজ আমরা চলে এসেছি কল্যাণীদির কাছে। 2024-এও যে বিষ মদ তৈরি হয়, সেই চোলাই মদের ঠেক কোথাও তৈরি হলেই কল্যাণীদির ফোনে একটা ফোন আসে, এবং ওনার বাহিনী, কোট আনকোট বাহিনী, তারা কারা সেটাও দেখাবো, তারা ছুটে যান সেই সমস্ত অঞ্চলে, ভাঙচুর করে মানুষকে মৃত্যুর মুখ থেকে বাঁচান। শুরুটা কিভাবে হয়েছিল কল্যাণীদি? আমার তুলসীবেরিয়া গ্রামে প্রায় 60টি বাড়িতে মদ তৈরি হয়। 60টি বাড়িতে যখন মদ তৈরি হয়, তাতে দেখলাম যে দীর্ঘদিন, বলছে 200 বছর ধরে এই মদ তৈরি হয়, এটাকে তোলা যাবে না। এটাকে আমাদের এখানে যারা বিশিষ্ট ব্যক্তি তারা বললেন যে না, এটা কুটির শিল্প। যদি গভর্নমেন্ট তার লাইসেন্সপ্রাপ্ত দোকানে বিক্রি করতে পারে, তাহলে এইগুলোকে কেন বন্ধ করা হবে? সেদিনকে খুব অবাক হয়েছিলাম যে যে জিনিসটা খেয়ে মানুষ মরে যাচ্ছে, সেটা কি করে কুটির শিল্প হয়, তার মানে খুঁজে পাইনি। একটা দুটো বাচ্চা, তার স্বামী মারা গেল। মেয়েটার বয়স কত? হার্ডলি 23 থেকে 24, এর বেশি একটাও মেয়ে নেই। এরকম সার্ভে করে প্রায় 100টায় গিয়ে আমরা থমকে দাঁড়িয়েছিলাম যে আরও কত পাবো। একটা ঘটনা ঘটেছিল বলছিলেন, সেটা আপনাকে একটু বলি কেন আমরা এই আন্দোলনে এলাম। আমরা তো মদ খাই লোক, আমরা জানি এটা বুঝি মদ খায়, এটা বুঝি লোকের একটা কাজের শেষে নাকি তাদেরকে খেতেই হবে, বলি না। কিন্তু যখন ওই যে দেখলাম যে সব ছেলেরা মারা যাচ্ছে, অল্প বয়সে মারা যাচ্ছে, এরকম করতে হতে শ্মশানে গেলে নাকি মাল খেতেই হবে, এটা নাকি একটা মানুষের রয়েছে যে শ্মশানে গেলে মাল খেতেই হবে। মাল খেতে খেতে গিয়ে দেখলাম এমন মাল খেলো। এরকম একটা ঘটনা বলি, জামাইবাবু মারা গেছেন, জামাইবাবুকে শ্মশানে পোড়ানো হচ্ছে, প্রচুর আত্মীয় স্বজন এসেছে,
হতে হতে তারই একটি শালা, যিনি মারা গেছেন ওনার একটি শালা মদ খেয়ে ওখানে হার্টফেল করেন। হার্টফেল করে ওনাকেও পোড়ানো হয়, সারা রাত্রি ধরে পোড়ানো হয়, মানে সকাল 12টা থেকে রাত্রি 12টা পর্যন্ত এই কাজ চলে, দুটো মরা পোড়া। পুড়িয়ে যখন বাড়ি আসেন সব, তখন মানে কেউ কারো মধ্যে নেই যে আমি ওকে দেখবো ও আমাকে দেখবে, সেটা এরকম কেউ নেই, সবাই সেই মদেই টুর। আমাদের মধ্যে এইটুকু বোধ হয়ে এলো না যে মদ খেয়ে একটা মানুষ শেষ হয়ে গেল, আবার কেন খাবো। সেদিন হয়েছিল বৃষ্টি, এবার বৃষ্টির মাঝে একটি ছেলে ওই বাড়ির যে মারা গেছে, যিনি প্রথম মারা গেছেন জামাইবাবু, তার শালা, তারই একটি শালা পুকুরে পা ধুতে গিয়ে চলে যায়। মানে মদের খেয়ালে সে ঠিক মতন পা রাখতে পারছে না, পুকুরে চলে যায়। এবার কে কোথায় শুয়েছে, অনেক লোক তো, কে কোথায় শুয়েছে না শুয়েছে অত খেয়াল নেই। কিন্তু সকালে উঠে পাশের বাড়ি একটি মহিলা দেখলেন যে তাদের বাড়ি ওই ছেলেটি পুকুরে ভাসছে। পুলিশকেও ডাকা হলো, পুলিশ এলেন। পুলিশের সঙ্গেই মেয়েদের একটা ফাইট হতে লাগলো যে আপনারা মদ তুলতে আসেন, চলে যান, আবার আপনারা চলে যাওয়ার পরেই মদ তৈরি হয়, কিভাবে মদ তুলেন। সে প্রায় ধরতে গেলে পুলিশকে মারার উপক্রম হতে গেল। তখন পুলিশ কিন্তু একটা সৎ বুদ্ধি বা সৎ যুক্তি আমাদেরকে দিয়ে গিয়েছিলেন যে আপনারা সব মেয়েরা এক হয়ে যদি এই মদটা তুলতে পারেন। এই একটা কথায় সেদিনকে মনে হয়েছিল যে আমাদের বুঝি ঘুম ভাঙলো। প্রায় দীর্ঘ 3-4 মাস আমরা মিটিং করলাম, এখানে ওখানে সেখানে মিটিং করে আমরা অনেক গার্লস স্কুল, প্রায় 7-8টা গার্লস স্কুল, 4টে কলেজ, ঝোড়াহাট কলেজ, আন্দুল কলেজ, এই উলবেড়িয়া কলেজ, বাগনান কলেজ, আমতা কলেজ, সব কলেজের ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা 6000 লোকের একটা র্যালি করলাম। র্যালি করে আমরা একটা মানে অ্যাওয়ারনেস ক্যাম্পের মতনই একটা ক্যাম্প করলাম। আমাদের আবার একটা নেশা হয়ে গেল, আজকেই বেরোবো। দুপুরে প্রায় 50টা মেয়ে বেরোছি, তাদেরকে বললাম তোমরা দুপুরে বেরোবে না, রাত্রিরে আরও 50টা মেয়ে বেরোলাম, আমরা তুলবই, এরকম চ্যালেঞ্জ। ইতিমধ্যে একটি ঘটনা ঘটে গেল, যে ঘটনাটা বলি। আমাদের এখানে ওই উপকরণগুলো বিক্রি হতো, উপকরণের একটি দোকান ছিল। সেই উপকরণের দোকানে কিছুভাবে পুলিশ ধরে। সেই পুলিশ ধরার সময় আমাদের মেয়েদের নামে কেস দিয়ে দেয়। মেয়েদের নামে কেস দেওয়ার পরেই সব মেয়েরা বললো কেস দিয়েছে, আমরা কেস চালাবো। ওই মেয়েদেরকে নিয়ে আমরা তখন দেখলাম আমার কাছ থেকে সব সরে গেল, যারা মাস্টার মশাই, প্রফেসর টফেসর সবাই সরে গেল। বুঝতে পারলাম না, খুব একা হয়ে গিয়েছিলাম। 2004-5-6 প্রচণ্ড কেস চালাতে হয়েছিল। সাথেতে আমাদের সাধারণ একটি মহিলা বললেন যে তোমরা কতদিন কেস চালাবেন। তখন আমার মাথায় একটা হলো, আমি উকিলকে গিয়ে বললাম আমি একটাও টাকা দেব না, কেননা এক এক করে দেখেছি আমার সব গয়না শেষ। মেয়েদেরকে গাড়ি ভাড়া করে নিয়ে যেতে হবে, মেয়েদেরকে একটু টিফিন দিতে হবে, তাদেরকে তারপর আবার উকিলকে টাকা দিতে হবে। দিয়ে বললাম যে না, আমরা এবার নিজেরা জেল খাটবো, যা হয় হবে, আজ থেকে কেস চালাবো না। ওটা ছিল 2008 সাল, টোটাল বন্ধ হয়ে গেল। এবার 8 সাল থেকে আমরা আবার নতুন করে আবার মেয়েদেরকে নিয়ে, অনেক মেয়ে, আরও নতুন মেয়ে এলো, যুক্ত হলাম। তখন কিন্তু আমরা টোটালি সব বন্ধ করে দিয়েছিলাম, একদম দিনের পর দিন বেরিয়ে টোটাল সব বন্ধ করে দিয়েছিলাম। একদম তুলসী বাড়ির কোথাও এক ফোঁটা মদ ছিল না। নিয়ে এসে কেউ একটা বোতল নিয়ে এসে বিক্রি করার মতন আর ক্ষমতা ছিল না ওর পর, একদম টোটালি বন্ধ করে দিয়েছিলাম। তখনই বন্ধ করে দেওয়ার পর ওই এদিক ওদিক থেকে সব অ্যাওয়ার্ড হলো, দেওয়া শুরু হলো যে তুলসী বাড়িয়া মদ তোলা বন্ধ হয়ে গেল, তুলসী বাড়িয়া আর মদ বিক্রি হচ্ছে না। এটা আমরা নিজেরা খুব গর্ববোধ করেছিলাম, প্রচুর গর্ববোধ করেছিলাম। কিন্তু আজকে প্রায় 2017-18 সাল থেকে এমন একটা এলো যে বললো যে চায়ের কী বলে পাউচের মধ্যে মদ আসতে শুরু করে দিল। পাউচ মদ একদম চায়ের দোকানটা একদম সব দোকানেই বিক্রি হতে যাবে। সেই থেকে আবার এখন ব্যাপক সৃষ্টি হয়েছে, মদটা আসছে বোয়ালিয়া থেকেই আসছে। কোনো সময় আমরা কুলগাছিতে গিয়ে ভাঙচুর করি, কোনো সময় আমরা কামিনা অবিরামপুরে গিয়ে বন্ধ করি, কোনো সময় আমরা আমতা ওটা কি গুজারপুরে গিয়ে বন্ধ করি, কোনো সময় সোনামুয়ে গিয়ে আমরা করি। আমার মেয়েরা কিন্তু একদম আজও থেমে নেই, আজও থেমে নেই। বলছি আপনার মেয়েরা মানে তারা তো কেউ সেই অর্থে আর্মড নয়, মানে তারা আইনিভাবেও আর্মড নয়, না এমনিও আর্মড না, না,
তারা প্রত্যেকেই একটা সাধারণ গৃহস্থ খুব বাড়ির সাধারণ, মেয়েরা। হ্যাঁ। এরা যখন এই কাজটা করছে এদের উপরে কি ধরনের আক্রমণ নেমে আসে? আদৌ আসে কি? এলে কিরকম না, খুবই আক্রমণ আছে, প্রচুর আক্রমণ আছে। কোনো সময় এরকম আমার অনেক মেয়েরাও মার খেয়েছে, মার খাওয়ার পরও তাদেরকে উলুবেড়িয়া হসপিটালেও ভর্তি করতে হয়েছে। সেই নিয়ে আমরা 2-1জনের উপর কেসও করেছি একবারে। কিন্তু আমাদের মেয়েরা বলে যে আমরা মরতে রাজি আছি। একসময় একটা আমরা খাতা করেছিলাম, তারা এসে যে দিদি সই করে দেবো, আমরা মরতে রাজি আছি, আমরা মারা গেলে আমাদের বাড়ি থেকে কোনো অবজেকশান আপনার কাছে আসবে না। আমাদের সঙ্গে অনেক ছেলে কিছু কিছু সময় যুক্ত হয়েছিল, হ্যাঁ, কিছু কিছু সময় না, মানে ধাপে ধাপে এসেছে। কিন্তু যেমন শুরু থেকেও অনেকেই আছেন এখনও পর্যন্ত, আবার কেউ কেটে গেছেন, কেউ আছেন, এরকমও হয়েছে। তা কিন্তু ওই আমাকেই বেশি হাইলাইটটা করা হতো, কারণ প্রত্যেকটা সময় থানা, পুলিশ, কোর্ট সব জায়গায় যেতাম তো, করে মেয়েরা মার খেয়েওছে, থানা মানে এও কেসও করা হয়েছে তাদের যারা মেরেছে। একজনের তো একটি ছেলে একসময় করেছিল, তার তো 1 ভরি সোনা হারও চুরি হয়ে গেছিলো। আমাকেই তো থ্রেট করা হয়েছিল ফুলগাছিতে করে নিয়ে করবে, কাটবে বলে, এরকম ছুরি দেখিয়েও ছিল আমাকে। কাজ করে ঠিক কথা, কিন্তু ভীতু আমি প্রচুর, মানে দেখেই ওই সব ছুরি দেখেই ভয়ে আমি অজ্ঞান হয়ে গেছি। তারপরেই আশেপাশে কেউ একজন আমাকে যখন মারতে এসছে, একটু ছেলে বলেছিল, আরে ও তো অসিন্দার বউ, ওকে কেন মারছে? সে মারতে দেয়নি, সে কিন্তু গুন্ডা লোকে। তখন আমি বললাম যে আমাকে কিন্তু একটু থানায় ফোন করতে দিন, আপনাদের নামে কোনো কেস হবে না। থানা থেকে পুলিশের জয়ন্তবাবুর নাম্বারটি আমার কাছে ছিল, গিয়ে ওনাকে ফোন করতে বললেন আমার যেতে যতটুকু সময় লাগবে আসতে। তারপরে করলো, তা উনি বললেন সব ধরে নিয়ে যাবে। বলছি স্যার দেখুন, আজকের দিনটা কিন্তু ধরবেন না ওদেরকে, কেন ওরা আমাকে তো মেরে দিত, ওরা আমাকে বাঁচিয়েছে। আজকের দিনটা ধরবেন না, ওদেরকে ছেড়ে দিন, আর আপনি আমাকে খালি একটু তুলসীবিড়িয়া পৌঁছে দিন, আর কিছু করতে হবে না। আর ওদেরকে খালি এইটুকু জিজ্ঞেস করেন কে মারতে বলেছে। তা এরকম অনেক ছোট ছোট ঘটনা আছে। ধরুন এই যাচ্ছে, মেয়েরা যাচ্ছে, ইঞ্জিন ভ্যানে যাচ্ছে মেয়েরা, হ্যাঁ, ওরা এমন একটা কিছু ফেলে দিল, আমার তো একটি মেয়ে সঙ্গে সঙ্গে পড়ে গিয়ে তার মাথা ফেটে গেল, সঙ্গে সঙ্গে আবার তাকে উলুবেড়িয়া নিয়ে যেতে হলো। আমার মেয়েদের আবার একটা দোষ কী জানেন তো, এরা খুব দামি কাজে যাচ্ছে, মানে আর্জেন্ট কাজে যাচ্ছে। ওরা যদি দেখতে পায় কেউ মদ বিক্রি করছে, ওরা সেটা ভুলে যায়, ভুলে গিয়ে সেখানে নেবেই সেদিকে ছুটবে। এটা এদের একটা এমন নেশা হয়ে গেছিলো। এই হতে হতেই ওদের প্রতি আক্রমণটা বেশি হতো। ওরা যখনই যেত ভাবছে ওদেরকে কী করে বিপদে ফেলবে। ষষ্ঠীর আগের দিন এরা গেছে একটি বাড়িতে মদ ধরতে, মদও বার করেছে, প্রায় 40-50 লিটারের মতন মদ বার করেছে। মদ বার করার পর সেই বাড়ির বুড়ি মানে কাটা এই বটি আর ঝাঁটা বার করেছে, একটি মেয়েকে মেরেও দিয়েছে। মারার পর এরা আবার অনেক মেয়েরা এসে গেছে, হই হই করতে করতে বন্ধ হয়ে গেছে। মানে সেদিনই এমন অবস্থা হতো, মেয়েটি প্রায় বটিটা ছুঁড়ে দিলেই মরে যেত, এমন অবস্থা হয়েছিল। তার সঙ্গে সঙ্গে আমি আবার সন্ধ্যেবেলা গেলাম, গিয়ে তাদের সঙ্গে করলাম, পুলিশের সঙ্গে কথা হলো, পুলিশ এলো। এইভাবেই চলছে। আমরা জানি না আমরা কখন মরবো, কখন বাঁচবো। আমি মরি কোনো দুঃখ নেই, কিন্তু আমার মেয়েরা মরলেই আমার কাছে বিশাল বিশাল বেদনাদায়ক। কল্যাণীদি এদের কথাই বলছিলেন, যারা ওই যে হিন্দিতে একটা কথা আছে না, সর পে কাফন বাঁধা হুয়া, খাতা দিয়েছিলেন একটা সাদা খাতায়, কল্যাণীদিকে বলেছিলেন লিখে দিন আমাদের কোনো দুর্ঘটনা ঘটে, আমরা যদি মারাও যাই আমাদের পরিবার আপনাকে দায়ী করবে না, আমরা কথা বলে নেব। এখন বাপেরা দেখেছি মদ খেত, প্রচুর মদ তৈরি হতো ভাটিতে। আমার বাপেরাই মদ যে তাদের গরম মদ ঢেলে সঙ্গে সঙ্গে খেত। আমি বাচ্চা কোলে নিয়ে ধরো আছি, সেই সময় ছেলেরা মদ খেয়ে বেরিয়ে যাচ্ছে, আমার হাতেতে বাচ্চা ছেলের একটা চানাচুর ধরিয়ে দিয়ে চলে যাচ্ছে। তখন আমার কি খারাপ লাগছে যে একটা পরপুরুষ একটা বউয়ের হাতেতে চানাচুর দিচ্ছে। সেই কারণে আমি ওই জায়গা থেকে বেরিয়ে বাপের বাড়ি চলে গেলাম। খুব খারাপ লাগে যে এইরকম পরিবেশে আমি বাচ্চাকে মানুষ করতে পারবো না, আমি থাকতে পারবো না বলে আমি ওই যে এসে দিদির সাথে সংগঠনে যুক্ত হয়ে এতদিন লড়াই করছি। মানে আমি শুনছিলাম মানে আপনার নাকি খুব মানে বদরাগ আছে, আপনি আলমারিতে মদ থাকলে সেখান থেকে হ্যাঁ স্যার, আলমারি, তারপরে এই যে হাঁসের খাবার নিচে ওপরে দেয়া আছে, নিচে গর্ত খোলা, আমরা ওই জায়গা দিয়েও মাল বার করি। কলা গাছের ভেতরেতে গর্ত খোলা, তা থেকেও মাল বার করি। আলমারিতে মদরা তো লোকেরাই বলে যারা খায়, কিন্তু আমরা তখন সব মেয়েদের ডেকে নিয়ে এলাম, এসে একটা জোড়ো হলাম, হয়ে 10 জন 12 জন গিয়ে ঘরটা ঘিরে ফেললাম, গিয়ে আলমারি খুলতে বাধ্য।
সেই জায়গা দিয়ে আমরা তো পুলিশকে বলি, স্যার আপনারা রেড করতে আসেন, কোনো দিন মদ পাও না, কিন্তু আমাদের মেয়েদের ডাকুন, আমরা মদ পাই কি না আপনারা দেখবেন। কিন্তু সত্যি ঘটনা, স্যারেরা আসবে, ঘুরে টুরে চলে যাবে, মদ বের করতে পারে না। আর যেই দিনকে আমরা রেড করব, স্যারেদের ঘরকে কোথায় মদ আছে আমরা দেখিয়ে দেবো। কিন্তু আমার বাপ কাকারা মদ খেয়ে ওরা মারা অবধি যাচ্ছে। এবার আমরা ভাবি যে বাপ কাকারা এত অল্প বয়সে সব হারা করছি, তাহলে আমার ছেলে মেয়ে এরপরে আরও সব আছে, তারাও তো মারা যাবে বলে এইভাবে এনারাও যেমন যুক্ত হলো, আমরা তার আগেও যুক্ত আছি। এই দিদির সাথে যোগাযোগ করে আমরা একটা মিটিং মিছিল করে নিয়ে তখন ওই প্রশাসন লেভেলেতেই আমরা ওখানে ভাঙচুর, ওনারা আসলেও ভাঙচুর করেছি। হ্যাঁ, স্বামীরা যে মদটা খেয়ে এসছে আমাকে 50 টাকা দিত, 50 টাকার বিনিময়ে আমি ছেলের লেখাপড়া, মানে তার স্কুল, এইগুলো অনেক কিছু আমরা কথা হয়তো ভালো বলতে পারছি না, সেইগুলো পেরে উঠতে পারছি না। হ্যাঁ, ওরা আবার সেই 50 টাকার মধ্যে যদি আমি শাক ভাত, আলু ভাতে ডাল করি, এসে কী করবে মারধর ওর ওপরে, আবার বলবে এইটা ভালো হলো নি কেন, ডিম হলো নি কেন, কড়াকে হাঁড়িকে ছাঁদা ফুটো করে আমরা অনেক জ্বালা যন্ত্রণাতে দিদির কাছে এসে বলি এই মদগুলো না তুলে আমাদের ঘরে কোনো দিনই শান্তি আসবে না, কোনো দিনই হবে না, মার পিট গণ্ডগোল, একটু ঘুমোবার উপায় নেই, এত মানে ওখানটায় মদ বিক্রি, এত চুল্লু বিক্রি, মানে খুবই আমরা কষ্ট করে ছেলের দিকে নিয়ে, এমনকি রাস্তা দিয়ে যখন হাই স্কুল আছে মেয়েরা যদি যায় ওখান দিয়ে, মানে তারা পড়াশোনাও বন্ধ হয়ে গেছিলো। এরকমভাবে আমরাকে যে মদরা পেয়েছি, মদরা নিয়ে আসছি, আমরাকে বঁটি ধরেছে, ঝাঁটা ধরেছে, জুতো ধরেছে, বলছে বেরো আগে, দূর দূর করে বেরো, যে যেমন পারে খিস্তি গালাগালি করছে, কাঁদতে আমরা তবু লেগেছি, আমরা বলতেও তবু হলুনি। তখন আমরা সঙ্গে সঙ্গে অফিসারকে ফোন করলাম, অফিসার বলছে ঠিক আছে আমরা যাচ্ছি বলে এবার চলে গেছিলাম। এবার রাত্রে তখন বাজে 2টো বাজে, দিদি আমাদের এরকম সমিতি, আমি, আমার স্বামীও হেল্প করেছে, স্বামীও তখন বললো যে তাহলে তুমি একলা অত রাত্রে যাবে, তখন আমিও যাবো। দিয়ে আমরা সব কটা মেয়ে রাত তখন বাজে দেখি না 3টে বাজে, 3টের সময় যখন বসে আছি দেখি না মালটা পাস হয় না, গেল 4টের সময়, 4টের সময় যখন মালটা নিয়ে পাস হচ্ছে তখন আমরা ধরেছি, ধরতে বলছে না আমি কোথাও যাবো না, আমি চুপ করে বসে থাকবো, আমাকে ছেড়ে দাও, আমি 20,000 টাকা ঘুষ দিচ্ছি, আমরাকে বলেছে। আমরা বলছি না আমরা ঘুষের আমরা কারবার করিনি, না করতে শেষকালে বলছে আমি খুব ভালোভাবে দাঁড়াচ্ছি, তোমরা চুপ করে দাঁড়াও। এমনভাবেই দাঁড়াতে যে এমনই যে ছিনকা মারলো, আমার এইখানটা পুরো ফুলে বালিশ হয়ে গেল। দিদি তখনই আমরা কি করলাম, মেয়েরা সব মারধর কথা শুরু করলো, মেয়েরে বেঁধে ফেঁধে রেখে দিয়ে থানায় ফোন করতে পুলিশ এলো, তুলে নিয়ে গেল। যে সকল বাড়ির মহিলারা তারা বিভিন্নভাবে অত্যাচারিত হতে লাগলো, তাদের প্রথম হচ্ছে স্বামীদের কাছ থেকেই, কারণ সেখানে অত্যাচারের বিভিন্ন রকমের ক্ষেত্র আছে। এক হচ্ছে যে মারধর করা, বাড়িতে ছেলে মেয়েদের পড়াশোনার একেবারে উচ্ছন্নে চলে যাওয়া, আর্থিকভাবে সেখানে খাওয়া পড়ার পর্যন্ত তাদের সেখানে ওই পয়সাটা মদের এতে চলে যাচ্ছে। এরকম দীর্ঘদিন তারা সহ্য করতে করতে একটা জায়গায় হয়েছে যে মানে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া, যেটাকে এক কথায় বলা হয়। তখন তারা কিছু একটা করতে চাইছে যে এর বিরুদ্ধে আমরা কোথায় যাব, কীভাবে দাঁড় করব। তখন এই তুলসীবেড়িয়া মহিলা সমিতি বা আরও 2-1টা সংগঠন পাশাপাশি তারা সবাই মিলে ওই সকল মহিলাদের নিয়ে মিটিং করে তাদের সেই আকুতিকে একটা কাজে লাগিয়ে যে তারা কিভাবে সেই এর থেকে বেরিয়ে আসতে পারে, সেই থেকেই এই মহিলারা তখন একজোট হয়। কল্যাণী পালুই ও তাঁর দল তুলসীবেড়িয়া মহিলা সমিতি পাশের রাজ্য ওড়িশা আর রাজধানী দিল্লিতে গিয়েও চোলাই মদের বিরুদ্ধে সচেতনতার প্রসার ও প্রচার করেন। ওরা একই সঙ্গে আরও একটি কাজ করেন, এক হাতে জীবনের বাজি রেখে নিষিদ্ধ মদ দমন করছেন। আরেকটা যে কাজ করছেন কল্যাণীদি এবং তার দলবল, সেটা আরেকটু গুরুতর। সামাজিক প্রেক্ষাপটে বাল্যবিবাহ আমরা যতই বলি, কিছুদিন আগেই দেখছিলাম বেশ কয়েকটি রিপোর্টে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ বিহারকেও টপকে গেছে বাল্যবিবাহতে। পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলা যেখানে বাল্যবিবাহের হারটা অনেকটাই বেশি। কল্যাণীদিও এই বাল্যবিবাহ নিয়ে কাজ করছেন। তার কাছে বেশ কিছু ফোন আসে, কোনো মেয়ের বিয়ে দেওয়া হচ্ছে যখন পরিবারের সম্মতিতেই, কিন্তু আইনের চোখে সেটা নিষিদ্ধ, সেই সময়গুলোয় কি হয়, মানে কিভাবে
ফোনটা কিভাবে আসে, ফোন আসার পর থেকে আপনাদের কার্যক্রমটা কি হয়? হ্যাঁ, আমাদের কার্যক্রম এই যে মেয়েগুলো আমাদের কাছে আছে, এদেরকে যখন আমরা মিটিংয়ে বসি, মিটিংয়ের সঙ্গে তো আলোচনা হয় যে এই জিনিসটাও করবে তোমরা। আমাদের কাছে এছাড়া দুটো কাজই খুব আর্জেন্ট, মানে আমরা খুব গুরুত্ব দিয়ে করি। কোর্টে কিংবা থানায় যাবার আগে স্বামী স্ত্রীর যে ঝগড়া হয়, এই স্বামী স্ত্রীর ঝগড়াটা যাতে না বিচ্ছেদ হয়ে যায়, সেটা এই আলোচনাটা হতে হতে তখন ওই কিন্তু কাউন্সেলিংটাও করি। সেই সঙ্গেই শেখানো হয় যে এই যে অল্প বয়সী মেয়েদের বিয়ে দিয়ে তারা যে কোন অবস্থায় চলে আসে। এই যে স্বামীরা মদ খেয়ে মরে যাচ্ছে, 18 বছরের আগে মেয়েদের বিয়ে দিচ্ছে, সেই মেয়েটা বিধবা হয়ে কি করবে? তাহলে আমাদের কিন্তু একটাও কিছু কাজ করতে গেলে কিছু কিছু কাজে গোড়া বাঁধতে হয়। তো আমরা ওই জন্য বললাম যে 18 বছরের নিচে মেয়েদের বিয়ে দেবো না। এটা হতে হতে তখন আমি চাইল্ড লাইনের সঙ্গে যুক্ত হলাম। চাইল্ড লাইনে কিছু মিটিং ফিটিংয়ে আমরা থেকে জানলাম, তখন ওরা 1049 প্রথম নাইনটা দেয়, নাম্বারটা দেয়, 1049 নাম্বারটা দেয় যে আপনি এখানে জানাবেন। এইটা আমি মেয়েদেরকে প্রথমে দিই না, প্রথমে বললাম তোমরা আমাকে কোথায় বন্ধ হচ্ছে সেইটা দেবে, মেয়ের বাবা মার নাম্বার, ছেলের বাবা মার নাম্বার, সব যেটা অ্যাড্রেস সব দেবে, তারপরে করব। এই করতে করতে প্রথমে ওইভাবেই করতাম। 1049-এর সঙ্গে ফোন করে ওরা আবার আমাদের লিলুয়ার নাম্বারটা, লাইন নাম্বারটা দেয়, ওদের সঙ্গে যোগাযোগ করে এইভাবে বন্ধ করলাম। হতে হতে একদিন আমাকে বললেন, থানার ওসি সাহেব বললেন, আপনি ডাইরেক্ট বিডিও কিংবা আমাদের সেই সময় আমাদের উলুবেড়িয়া 2 নম্বরের বিডিও সাহেবও বললেন, ওনার নাম্বার দিলেন, থানার তো নাম্বার আছেই, দিলেন যে আমরা নিজেরাই বন্ধ করব, চাইল্ড লাইনকে বলতে হবে না, আপনি আমাদেরকে বলবেন, আপনারা একসঙ্গে থেকে বন্ধ করব। এই একসঙ্গে থেকে বন্ধ করতে আমাদের সংগঠন থেকেও আর আমাদের মেয়েদেরকে নিয়ে থানা বিডিও একসঙ্গে থেকে বন্ধ করতে হতে আমরা 2017 সালে 45টা বিয়ে বন্ধ করলাম। 45টা বিয়ে বন্ধ করলাম। তার পরের বছরই রিপোর্ট হলো পশ্চিমবঙ্গে বাল্যবিবাহে 2য় স্থান অধিকার করেছে। মানে আমাদের নিজেদেরও একটা লজ্জা, এই লজ্জাটা দূর বনায় একা কল্যাণীপালির সংগঠনের লোকেরা, কল্যাণীপালির মেয়েরা করলে হবে না। এইটাকে আমরা খুব প্রচার করতে চেয়েছিলাম যে অনেক জেলার লোকেরা এগিয়ে আসুক, অনেক জায়গার মানুষরা এগিয়ে আসুক, তবে হবে। নাহলে এত বড় পুরস্কার যে পশ্চিমবঙ্গ পেল, সব স্যার এখন নারী নির্যাতনও 1ম স্থান পাচ্ছে, বাল্যবিবাহ 2য় স্থান পাচ্ছে, এটা তো আমাদের লজ্জা লাগার বিষয়। এই জায়গাটায় আপনাদের একটা কথা বলার, আমাদের অনেক সময় এরকম ঘটনা ঘটে যে ওর বাড়ির মেয়েটা, তার বিয়ে হচ্ছে না, কিছু হেল্প করে দিই। অনেক গার্হস্থ্য সহায়ক যারা, তাদের ক্ষেত্রেও ঘটে। একটুখানি সমাজের যারা একটুখানি আর্থিকভাবে কম সুবিধাপ্রাপ্ত যারা, মেয়েটার বিয়ে হচ্ছে না, একটা ভালো পাত্র পাওয়া গেছে, বয়সটা 18 হয়নি, 14 কি 15, বিয়েটা দিয়ে দিই। আপনি নিজে প্রতিবাদটা করতে পারেন, কিচ্ছু করতে হবে না। ওই মেয়েটির বাবা বা তার মা, তাদের নাম ঠিকানা আপনার স্থানীয় প্রশাসন এবং পুলিশের কাছে দিন। প্রয়োজন হলে কল্যাণী দিদির সঙ্গেও যোগাযোগ করতে পারেন। অবশ্যই, একদম 100%। তো যেটা বলছিলেন আপনি যে একটি মেয়ে, সে নিজে ফোন করেছে। হ্যাঁ, ওই মেয়েটি ক্লাস 9-এ পড়ে। তার বাবা মা মানে পাশের গ্রামে একটি ছেলের সঙ্গে, বিশাল বয়স, না 15 বছর না, 15 বছর 16 বছর পরীক্ষা দিচ্ছে, তারা নিচে 14 এরকম এসে, কিন্তু একটা 27-28 বছর ছেলের সঙ্গে বিয়ে করে। বিয়ে করার পর মেয়েটি আমাদেরই সংগঠনের মেয়েদের বাড়ি ওখানে, তাদের কাছে কান্নাকাটি করে গিয়ে যে ওই লোকটার সঙ্গে আমাকে বিয়ে দেবে বলছে, আমি এই বিয়েটা করব না, কিভাবে এই বিয়েটা ভাঙা যায় আমি এখানে। সেই মেয়েটি মানে রীতিমতো আমাকে ফোন করে, তাকে ফোন করে তখন আমি থানাকে ডাইরেক্ট ফোন করলাম, যেহেতু মেয়েটা নিজে আসছে, থানাকে ফোন করলাম, আপনারা এই জায়গায় যান, এই মেয়েটি এই কথা বলছে। থানার গাড়িতে আমিও গেলাম, থানা তুলসীবেড়িয়া এলো, তুলসীবেড়িয়া থেকে আমরা গেলাম, গিয়ে মেয়েটা বাবা মাকে বোঝালাম। প্রথমে খুবই করেছিল। দেখুন, কিছু কিছু ঘটনা খারাপ লাগে যে তারা প্রচুর বিয়ের দিন অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছে, কিন্তু এই 13-14 বছরের মেয়ের বিয়েটাকে বন্ধ করতে ওই খরচটার জন্যে কি আমরা বিয়েটা ছেড়ে দিতে পারি? এরকম ঘটনা প্রায় প্রচুর ঘটেছে, প্রচুর, খুব খারাপ লেগেছে। কিন্তু আমি খারাপটাকে একদম গ্রাহ্য করি না, যে ওটা বাবা মারা বদমাইশি, ওদের হোক, ওদের খরচা হওয়াটা ভালো। তখন ওই বাবা মাটাকে করে তার মামারা কিন্তু খুব ভালো আমাদেরকে সহযোগিতা করেছিল যে আমরা এই বিয়েটা দেব না, আমার বোন ভগ্নিপতি যতই বলুক, দিদি আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে আপনাদের কথাই আমরা শুনবো, আমি এই বিয়েটা ক্যান্সেল করলাম। মেয়েটি তখন 9-এ। সবচেয়ে সুখবর, খুব ভালো লাগবে, মেয়েটি এখন বিএড করছে।
এটাই আমাদের কাছে পাওনা। অনেক কিছু পাওয়ার আশা করে, আমরা কিন্তু অনেক কিছু পাওয়ার আশা করিনি। সে যে আজকে বিএড করছে এটাই তো বড় পাওনা। এই করতে পারতো, ওই 13 বছরে বিয়ের পর একটা সংসার হতো, দুটো বাচ্চা কাচ্চা হতো, আর 5টা মহিলার মতো জীবনটা কাটতো। সে এখন শিক্ষার আলো জ্বালার জন্য ব্রতী হচ্ছে। এর থেকে বড় সাফল্য হয় না, এর চেয়ে বড় সাফল্য হয়নি। এরকম ঘটনা স্যাম্পিলের কিছু ঘটনাও আছে আমাদের কাছে। আবার কিছু মেয়েরা দেখবেন বাবা মারা আমাদেরকে লুকিয়ে বিয়ে দেওয়ার পরও এরকমও ঘটেছে। আমাদেরকে বিয়ে বন্ধ করেছি, বিয়ে দেওয়ার পর লুকিয়ে বিয়ে করছে। আমরা একটু তখন কিন্তু বদমাইশি হয়ে যাই। যদি জানতে পারি বিয়ে দিচ্ছে তখন থানাকে বলি ওখানে চলে যান, মেয়েটাকে তুলে নিয়ে আসুন। এই রিসেন্ট এই আগের বুধবার একটি মেয়েকে খুবই কান্নাকাটি করেছিল, তখন আমি হোমে ফোন করলাম। ফোন করার পর বুধবার মেয়েটাকে ছেড়ে দিয়েছে, কথা দিয়েছে, লিখিত হয়েছে, ওখানে গিয়ে বসে লিখিত হয়েছে যে ও 18 বছরের আগে আর বিয়ে দেবে না। হ্যাঁ, সেই মেয়েটিকেও চেষ্টা করেছিলাম আজকে একটা তারা আসুক, সে বলুক, নিজে থেকে কিছু বলুক। সেই মেয়েটাও নিজে রাজি নেই এই বিয়েতে, তাহলে মানে এই তারা বলুক, কিন্তু তারা এতটাই ভয় পাচ্ছে সামনে আসতে চাইছে না। এই যে একটা এত বড় কোভিড গেল অতিমারি, এতে কি এই বাল্যবিবাহের সমস্যাটা বেড়েছে? বেশি, মানে 100-এ আমার মনে হয় 99% বেড়ে গেছে। কেন এই সময় আমরা ওই কোভিডের সময় যেমন কোভিডের লোককে নিয়ে আমরা ব্যস্ত, বাইরে থেকে লোক আসছে যেন তাদেরকে কোথায় থাকতে দেবে, কোন স্কুল থাকতে দিচ্ছে না, কোন এলাকায় থাকছে, তখন এটা নিয়ে যত ব্যস্ত, তারপরেই ফোন আসছে দিদি ওখানে বিয়ে হচ্ছে, দিদি ওখানে বিয়ে হচ্ছে, ওখানে বিয়ে হচ্ছে। একদম বিয়ে বন্ধ করতে করতে হাল্লাক, আবার বিয়ে হয়েও হচ্ছে, প্রচুর প্রচুর বিয়ে হয়েছে। কিন্তু কেন আমি জানি না, বাবা মারা ওই সময় কি অভাবের তাড়নায় বিয়ে দিয়ে দিচ্ছে, না নিজে থেকে বিয়ে করছে, পড়াশোনা নেই বলে অনেক মেয়েরাও নিজেরা বিয়ে করে নিচ্ছে। এইটা রিসার্চ করার খুব দরকার ছিল। একটা আমার খাবারের পেট সেটা বাড়ি থেকে গেল, মানে এইটা রিসার্চ করার দরকার ছিল। আমার মনে হয় আমাদেরও উচিত ছিল যে কেন এটা করছে মানুষ। ঝাড়গ্রামে বাসাজুড়ি বলে একটা জায়গা আছে আপনার বিমপুরের কাছাকাছি, ওইখানে গিয়ে বাবা মাদেরকে 1000-2000 টাকা দিয়ে মেয়েদেরকে নিয়ে চলে এসছে। 2000 টাকার বিনিময়ে তার মেয়েকে নিয়ে চলে আসছে, এসে বিয়ে করছে। কেউ সম্পর্ক রেখেছে, কেউ সম্পর্ক রাখেনি। তার মানে মেয়ে পাচারও হলো, মেয়ে বিক্রি হলো। এটাতেই আমি আসতে চাইছিলাম যে মেয়ে 2000 টাকা করে নিয়েছে। কোথাও একটা ট্রাফিকিং বিশাল আছে। হাওড়ায় যাচ্ছি, ট্রেন থেকে নেমেছি, নর্থের দিকে দেখি 6টি স্কুলের ড্রেস পরে মেয়ে দাঁড়িয়ে আছে। তখন একটি রেলের সার্ভিস করেন এক দিদি, রুবিদি বলে আমাদের উলবেরিয়া এক দিদি ছিলেন, উনি বলেন এই কল্যাণী দেখ ওইদিকে চোখ গেছে, কিছু একটা রহস্য আছে। আমি বললাম দিদি আমার মনে হয় মেয়েগুলো কেন যাবে। এবার একটি মেয়ে, সে আমার এলাকারই মেয়ে, সেই মেয়েটি এই কাজটা করে, তাকে দেখে আমার ডাউট হয়েছিল। কিছু করি না, আমরা কিছু করি না, এনকোয়ারি অফিসে খালি গিয়ে বললাম ওই 6টি মেয়ে কোথায় যাচ্ছে দেখুন তো, একটু জানুন তো। খুব কপাল ভালো আমার, ওই কাজটা করে খুব আনন্দ পেয়েছিলাম। 6টি মেয়েকেই কিন্তু বলছে ওদেরকে নাকি অভিনয় জগতে নিয়ে যাবে বলে নিয়ে যাচ্ছিল, কিন্তু সব পাচার। আমরা যদি সজাগ হই আমরা কিন্তু রাস্তাঘাটে সব জায়গায় কাজ করতে পারবো, মনে করলেই কাজ করা যায়। সেদিনকেও আমি খুব আনন্দ পেয়েছিলাম যে ওই 6টা মেয়েকে তার বাবা মার ঘরে ফেরাতে পেরেছিলাম। তা ওই জন্যই বলছি যে প্রচারটা হওয়া খুব দরকার। একা কল্যাণী পালিয়ে কিছু হবে না, হাজারো কল্যাণী পালিয়ে আসে তবে যদি কিছু হয়। কল্যাণী মানে তো দুর্গা। 10 হাতে দৈত্য দলন করে গ্রামের সামাজিক পরিবেশ, মেয়েদের পড়াশোনা আর সুস্বাস্থ্যের কথা যিনি অগ্রাধিকারের তালিকায় রাখেন, তিনিই তো অপরাজিতা দুর্গা। কল্যাণীদির কর্মকাণ্ড আপনাদের সামনে তুলে ধরতে গিয়ে একটা চেনা গান কানের সামনে বাজছিল, মানুষ জাগবে তবেই কাটবে অন্ধকারের ঘোর। এরকম সমাজ এবং আপনার চারপাশে যে মানুষগুলোকে দেখে মনে হয় এখনও পৃথিবীটা বাঁচার যোগ্য রয়েছে, সেরকম গল্প পেলে জানান আমাদের এই পেজে কমেন্ট করে জানাতে পারেন, চ্যানেলে, ফেসবুকে এবং ইনস্টাগ্রামে। প্রয়োজনে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন 9830107622 এই নাম্বারেও। আজ চলি, আবার দেখা হবে আপনাদের সঙ্গে।